হ্যালো বন্ধুরা, আমি রাজা ঘোষ তোমাদের প্রত্যেককেই বাংলা ডিফেন্স একাডেমিতে স্বাগত জানাই। তো আজকে আমি কিন্তু আবারও উপস্থিত হয়েছি আপকামিং ডাব্লিউপি কনস্টেবলের এক্সামকে ফোকাস করে ইংলিশের একটি খুব গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই জানো যে 2025-এর ডাব্লিউপি কনস্টেবল এক্সামকে ফোকাস করে আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে কিন্তু একটি ব্যাচ লঞ্চ করেছি এবং যেই ব্যাচটির নাম হচ্ছে মিশন পুলিশ। তো এই মিশন পুলিশ ব্যাচটির মাধ্যমে কিন্তু আমরা তোমাদের ডাব্লিউপি কনস্টেবলের যে সিলেবাস, যেখানে ম্যাথ, রিজনিং, ইংলিশ কিংবা জিকে জিএস যে রয়েছে, সমস্ত সিলেবাস কিন্তু আমরা এই ব্যাচের আন্ডারেই করাচ্ছি। আর তোমরা প্রত্যেকেই জানো যে আমি কিন্তু এখানে মেনলি তোমাদের ইংলিশটা করাচ্ছি। তো ইংলিশ বলতে আমাদের অনেকগুলো এর আগেও ক্লাস হয়েছে। তো আজকে আরেকটি ক্লাস, এবং এই ক্লাসটি হচ্ছে তোমাদের বেসিক ইংলিশের ওপর ভিত্তি করেই ক্লাসটি আমি করাচ্ছি, যেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। তোমাদের আমি প্রত্যেকটা ক্লাসেই বলি যে পার্টস অফ স্পিচ খুবই একটি গুরুত্বপূর্ণ টপিক বলতে পারো ইংলিশের, বেসিক ইংলিশের মধ্যে। কারণ এই টপিকটার ওপর ভিত্তি করেই কিন্তু পরবর্তী সময় আমরা যখন টেন্স করব, 1 নাম্বার বলতে পারো কি টেন্সে কাজে লাগবে। 2 নাম্বার হচ্ছে স্পটিং এরর বলতে পারো, ঠিক আছে। 3 নাম্বার বলতে পারো ইমপ্রুভমেন্ট অফ সেন্টেন্স। বোঝা গিয়েছে? তো এরকম কিন্তু আরও অনেক টপিক রয়েছে, যেখানে কিন্তু আমাদের এই পার্টস অফ স্পিচের যে ভাগগুলো প্রত্যেকেই জানো যে পার্টস অফ স্পিচের কিন্তু মোট 8টা ভাগ রয়েছে, 8টা টাইপ রয়েছে। তো এই 8টা টাইপ কিন্তু সমস্ত কিছুতেই লাগবে। বোঝা গিয়েছে? তো সেই জন্যই কিন্তু আমি পার্টস অফ স্পিচ নিয়েই তোমাদের প্রথমে আলোচনা করছি, এবং পার্টস অফ স্পিচ নিয়ে আমি একদম বেসিক ক্লাসে সমস্ত ধারণা দিয়েছি। তার সঙ্গে সঙ্গে নাউন, প্রোনাউন, ঠিক আছে, অ্যাডজেক্টিভ, এগুলো কিন্তু করিয়েছি। এবং আজকে নিয়ে উপস্থিত হয়েছে কি আমি ভার্বের পার্ট 2, মানে ভার্বের কিন্তু আমি একটা অলরেডি ক্লাস এর আগে করিয়ে দিয়েছি। বোঝা গিয়েছে? আর ভার্ব তুমি বলতে পারো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, মানে ভেরি 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 ইম্পর্টেন্ট। বোঝা গিয়েছে? এই জায়গাটা কিন্তু মাথায় রাখবে, ভার্ব খুবই গুরুত্বপূর্ণ। তো ভার্বের কিন্তু এটা আমাদের বলতে পারো 2 নাম্বার ক্লাস পার্ট 2। এর আগেও কিন্তু একটা ভার্ব নিয়ে আমি ক্লাস করিয়েছি। আর তোমরা যারা আজকে হয়তো নতুন দেখছো এই ক্লাসটি, তাদের উদ্দেশ্যে বলছি আমি, তোমরা কিন্তু অবশ্যই আগের ক্লাসগুলো করে নিবে, এবং এই ক্লাসের শেষেও কিন্তু আমি তোমাদের ইংলিশের যে প্লেলিস্ট করা আছে ডাব্লিউপির জন্য, তো সেই প্লেলিস্ট কিন্তু আমি অ্যাড করে দেবো। তোমরা চাইলে সেখান থেকেও সেই ক্লাসগুলো কিন্তু দেখে নিতে পারো, একদম প্রথম থেকে দেখা শুরু করবে, কেমন? আর চ্যানেলটাতে যদি একদম নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। তো যাই হোক, তো তোমাদের আমি মোটামুটি ধারণা দিয়ে দিলাম একটা, যে কেন ইম্পর্টেন্ট, কেন করাচ্ছি সমস্ত কিছু। এইবার কিন্তু আজকের যে আমাদের মূল আলোচনা, সেই আলোচনা কিন্তু আজকে আমি শুরু করছি, কেমন? প্রত্যেকেই তোমরা ক্লাসটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে কিন্তু তোমাদের কোনো রকম ডাউট থাকবে না। বোঝা গিয়েছে? মাঝখানে কিন্তু ক্লাস ছাড়া যাবে না। দেখো, আমি যে ভার্বের যে পার্ট 1-এর ক্লাসটা করিয়েছিলাম, সেখানে কিন্তু আমি পুরোপুরি ফাইনাইট ভার্ব নিয়ে আলোচনা করেছিলাম, এবং বলেছিলাম যে পার্ট 2তে আমি তোমাদের নন ফাইনাইট ভার্ব নিয়ে আলোচনা করব। তো সেই কথা অনুযায়ী আজকের ক্লাসটি, তো এটা আমাদের অলরেডি কিন্তু হয়ে গিয়েছে, এটা আজকে আমরা করব, কেমন? তো দেখো, আমি আবারও একটু বলে দিই যে ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্ব জিনিসটা কি। তোমরা তো সবাই আশা করি জানো যে ভার্ব হচ্ছে কি, ভার্ব হচ্ছে এমন একটা শব্দ, এমন একটা ওয়ার্ড, যেই ওয়ার্ড দিয়ে কি করা হয়, যেই ওয়ার্ড দিয়ে কোনো কাজ করা, হওয়া কিংবা থাকা বোঝায়, ঠিক আছে। এইবার সেই ভার্বের কিন্তু দুটো যে মূল ভাগ বলতে পারো, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে একটা ফাইনাইট, একটা হচ্ছে কি নন ফাইনাইট। তো আমি আগের দিনও খুব ভালো করে তোমাদের বুঝিয়েছিলাম ফাইনাইট আর হচ্ছে নন ফাইনাইট ভার্বটা কী জিনিস। তো আমি কিন্তু আজকে আবারও তোমাদের বোঝাচ্ছি। দেখো, ফাইনাইট ভার্ব হচ্ছে এমন এক ধরনের ভার্ব যার রূপের পরিবর্তন হয়। কি বললাম? যার রূপের পরিবর্তন হয়, বাক্যে থাকা সাবজেক্ট, ঠিক আছে, বাক্যের যে টেন্স, ঠিক আছে, এবং সাবজেক্টের মধ্যেই তোমার এখানে পার্সন, ঠিক আছে, আর হচ্ছে পার্সনের নাম্বার। তো এই কয়েকটা বিষয়ের উপর ভিত্তি করে কিন্তু কি হয়,
যদি ভার্বের রূপের পরিবর্তন হয়, তোমরা প্রত্যেকেই জানো ভার্বের 3টা রূপ, V1, V2, V3, আমি সংক্ষেপে লিখছি, হ্যাঁ, প্রেজেন্ট পাস্ট আর হচ্ছে কি পাস্ট পার্টিসিপল বা পিপি ফর্ম। তো এই যে ভার্বের যে পরিবর্তনগুলো, এই পরিবর্তনগুলো যেই বাক্যে আমরা লক্ষ্য করি, তো সেই বাক্যে থাকা ভার্বটি হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব বলতে হবে। ফাইনাইট ভার্ব মানেই হচ্ছে যার রূপের পরিবর্তন হবে। আর মনে রাখবা, ভার্বের যে রূপের পরিবর্তন হয় সেটা কিসের কিসের উপর হয়? এক তো হচ্ছে সেই বাক্যে থাকা, তোমরা প্রত্যেকেই জানো যে ইংলিশের যে বাক্য সেটা একটা বলতে পারো যে স্ট্রাকচার, একদম বেসিক স্ট্রাকচার হচ্ছে কি সাবজেক্ট, ভার্ব আর হচ্ছে কি অবজেক্ট, তাই না? তো এই যে ভার্ব, এই ভার্বের কিন্তু পরিবর্তন হয়। এক তো হচ্ছে কি এই বাক্যে থাকা সাবজেক্ট, সাবজেক্টের পার্সন মানে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, এবং সেই মনে করো সাবজেক্টের যে নাম্বার, ঠিক আছে, নাম্বার বলতে সিঙ্গুলার আর হচ্ছে প্লুরাল, এই জিনিসগুলোর উপরেও কিন্তু এই ভার্বের রূপের পরিবর্তন হয়। আর দ্বিতীয়ত কি, এই পুরো বাক্যটার যে টেন্স, টেন্স মানে হচ্ছে কাল, তাই না? কাল, কাল বলতে কি, কাল কতগুলো বলো? একটা হচ্ছে প্রেজেন্ট, একটা হচ্ছে পাস্ট, একটা হচ্ছে ফিউচার। প্রেজেন্ট মানে হচ্ছে আমাদের বর্তমান, পাস্ট মানে অতীত এবং ফিউচার মানে ভবিষ্যৎ। তো এগুলোর উপর ভিত্তি করেই কিন্তু কি করা হয়, যদি ভার্বের রূপের পরিবর্তন হয় তাহলেই সেই ভার্বটাকে আমরা বলবো হচ্ছে কি ফাইনাইট ভার্ব। এই বিষয়টা নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করেছি। এর কিন্তু অনেকগুলো ভাগ আছে। ফাইনাইট ভার্ব হচ্ছে তোমাদের প্রথমে হচ্ছে মেন ভার্ব, অক্সিলারি ভার্ব হিসেবে ভাগ করা। তারপরে মেন ভার্বকে আবার যে তোমাদের আরও ফার্দার দুভাগে ভাগ করা যায়, ঠিক আছে। তারপরে অক্সিলারি বা হেল্পিং ভার্বকেও পরবর্তীকালে আমরা দেখি যে দুভাগে ভাগ করা যায়, ঠিক আছে। তো সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমি এর আগের ক্লাসে আলোচনা করেছি, অবশ্যই সেই ক্লাসটা দেখে নেবে। আর ফাইনাইট ভার্বের যতগুলো টাইপ আছে সবগুলোরই কিন্তু রূপের পরিবর্তন হয়, কেমন? এবার চলে আসো নন ফাইনাইট। এবার নন ফাইনাইট ভার্বটা কী জিনিস? ঠিক ফাইনাইট ভার্বের অপোজিট। যেই ভার্বের কোনো রূপের পরিবর্তন হয় না, সেই বাক্যে থাকা সাবজেক্ট, সাবজেক্টের পার্সন, নাম্বার এবং সেই বাক্যের, সেই পুরো বাক্যের যে টেন্স বা কাল, এগুলোর কোনো কিছুর জন্যই যে ভার্বের রূপের পরিবর্তন হয় না, টেন্স কি থাকে থাকুক, প্রেজেন্ট থাক, পাস্ট থাক, ফিউচার থাক, ঠিক আছে, তাতে করেও কিন্তু যদি কোনো ভার্বের রূপের পরিবর্তন না হয় সেই ভার্বকে আমরা বলবো হচ্ছে নন ফাইনাইট ভার্ব। কিংবা সেই বাক্যে থাকা সাবজেক্ট, সাবজেক্টের পার্সন কিংবা নাম্বারের ওপর ভিত্তি করেও যদি কোনো ভার্বের রূপের পরিবর্তন না হয় তাকেই আমরা বলি হচ্ছে নন ফাইনাইট ভার্ব, ঠিক আছে। কোনো মতেই কি হবে না, যেই ভার্বের রূপের পরিবর্তন হবে না তাকেই আমরা বলি হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তো এই হচ্ছে বেসিক কনসেপ্ট, যেটা আমি আগের দিনও বলেছিলাম, আজকে আবার একটু রিভিশন করে দিলাম আমি। এইবার আজকের যেটা আমাদের মূল আলোচনার বিষয় সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। যেহেতু এটা আমাদের আগে অলরেডি হয়ে গিয়েছে, তো আমরা কিন্তু শুধুমাত্র আজকে নন ফাইনাইট ভার্ব নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। অনেকের এখানে অনেক রকম প্রবলেম হয়, তো সেই প্রবলেমগুলো কিন্তু তোমাদের পুরোপুরি আজকেই কিন্তু শেষ হয়ে যাবে। কোনো প্রবলেম আর তোমাদের থাকবে না, খালি তোমরা ক্লাসটা পুরোটা দেখো, কোনো রকম ডাউট, কোনো রকম প্রবলেম তোমাদের আর ফেস করতে হবে না। তো দেখো, এই যে আমাদের নন ফাইনাইট ভার্ব, যেখানে আমি বললাম যে এখানে কোনো রূপের পরিবর্তন হয় না, তো সেই জিনিসটা কিন্তু আমি বাক্যের মাধ্যমেও তোমাদের দেখাবো যে কোন জায়গাটায় রূপের পরিবর্তন হচ্ছে না। এখানে আমি 3টা বাক্য দিয়েছি, ঠিক আছে, 3টা বাক্য দিয়েছি। দেখো, আই লাভ টু প্লে গিটার। দেখো এইখানে যদি বলি, এইখানে একটা মেন ভার্ব কি, লাভ। আই লাভ টু প্লে গিটার, আমি গিটার বাজাতে ভালোবাসি। হি লাভস টু প্লে গিটার, সে গিটার বাজাতে ভালোবাসে। হি উইল লাভ টু প্লে গিটার, সে গিটার বাজাতে ভালোবাসবে। তো দেখো এই যে বাক্যগুলো, তো লাভ কি একটা আমাদের ভার্ব বলতে পারি। তো দেখো তো এইখানে যেমন লাভ আছে, এখানে কি হয়ে গিয়েছে, এস যুক্ত হয়েছে, ভার্বের রূপের পরিবর্তন হয়েছে। পরেরটার মধ্যেও কিন্তু উইলের জন্য এরপরে কি V1 ফর্ম বসেছে। তো এই যে পরিবর্তনগুলো, এখানে কিন্তু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। দেখো 3 নাম্বার বাক্যটা কিন্তু টেন্সের অ্যাকর্ডিং বসেছে। কিসের অ্যাকর্ডিং? টেন্সের অ্যাকর্ডিং, উইল শ্যালের পরে ভার্বের ফার্স্ট ফর্ম উইদাউট এস অথবা ইএস, কেমন? এবার ফার্স্ট আর সেকেন্ডের যে বাক্যটা, এটা কিন্তু আমাদের বলতে পারি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের কিন্তু বাক্য। তো এখানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে মেনলি যদি গঠনটা বলি, তাহলে গঠনটা কি হয়, সাবজেক্ট হয়, V1 হয়, আর হচ্ছে কি অবজেক্ট। আর যদি আমাদের সাবজেক্টটা
থার্ড পারসন, কি বললাম, থার্ড পারসন তার সঙ্গে সঙ্গে সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে কিন্তু ভার্বের সঙ্গে এস অথবা কি ইএস যুক্ত হয়। তাহলে এখানে দেখো তো আই কি, আই হচ্ছে আমাদের মানে ফার্স্ট পারসন, তো ফার্স্ট পারসনে কিন্তু কোনো সময় কি হয় না, ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত করে না। ঠিক সেরকমই হি হচ্ছে থার্ড পারসন প্লাস হচ্ছে সিঙ্গুলার নাম্বার, এক বচন, সেজন্য কি হলো, ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হলো। তাহলে কি তোমরা এখন জিনিসটা বুঝতে পেরেছো যে আমি যে কিছুক্ষণ আগে বললাম সাবজেক্টের পারসন, এই যে ফার্স্ট পারসন, এটা থার্ড পারসন, নাম্বার এটাও সিঙ্গুলার, তবে ফার্স্ট পারসনের জন্য কিন্তু ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হলো না। ঠিক আছে, আবার এটা হচ্ছে কি, এই বাক্যটা কিন্তু পুরোপুরি টেন্সের ওপর, ফিউচার ইনডেফিনিট টেন্সের ওপর ভিত্তি করে কিন্তু হয়েছে। তো এই যে ভার্বের রূপের পরিবর্তন আমরা যে দেখতে পেলাম, যেহেতু রূপের পরিবর্তন হলো, তার মানে তুমি এই তিনটা ভার্বকে কি বলবা, ফাইনাইট নাকি নন ফাইনাইট? প্রত্যেকেই আশা করি তোমরা উত্তর করেছো যে এটা এই তিনটা ভার্ব হবে হচ্ছে কি ফাইনাইট ভার্ব, কারণ এদের রূপের পরিবর্তন হয়েছে এই বাক্যে থাকা সাবজেক্ট এবং বাক্যে থাকা টেন্সের ওপর ভিত্তি করে, তাই তো। এইবার আমি এই জায়গাটা পুরোপুরি তোমাদের মুছে দিচ্ছি, এইবার তোমরা একটু ভালো করে চোখ দাও তো। টু প্লে, এর কোনো পরিবর্তন হয়েছে? বলো আমাকে, এর কোনো পরিবর্তন হয়েছে? এটা হচ্ছে, এই দুটো হচ্ছে আমাদের প্রেজেন্ট টেন্স। দেখো জিনিসটা একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবো, এটা প্রেজেন্ট টেন্স। এটা কি, এটা হচ্ছে আমাদের ফিউচার টেন্স। দেখো প্রেজেন্ট এবং ফিউচার দুটো টেন্সই কিন্তু কি হলো, টু প্লে। এইখানে আমাদের ফার্স্ট পারসন, এখানে থার্ড পারসন, এখানে থার্ড পারসন। কোনো কিছুর প্রভাবে কি এই জিনিসগুলোর কি পরিবর্তন হয়েছে? অবশ্যই না। তো দেখো আমি তোমাদের এই জন্য আগেই বলেছিলাম যে নন ফাইনাইট ভার্ব এমন একটা জিনিস, যেই জিনিস মানে ভার্বটা কি, এর রূপের পরিবর্তন হবেই না। টেন্স কি থাকে থাকুক, সাবজেক্টের নাম্বার পার্সন কি থাকে থাকুক, কোনো মতেই যেই ভার্বের রূপের পরিবর্তন হবে না তাকেই আমরা বলবো হচ্ছে কি নন ফাইনাইট ভার্ব। আর তোমরা এটা অনেক ছোট ক্লাসেই পড়েছো যে টু এর পরে ভার্বের এক নাম্বার, টু প্লাস ভার্বের যে এক নাম্বার ফর্ম, ঠিক আছে, V1 ফর্ম, তাকে আমরা ইনফিনিটিভ বলি। ঠিক আছে, এটাও ইনফিনিটিভ, এটাও ইনফিনিটিভ। ঠিক আছে, এবার তোমরা বলতে পারো কী ব্যাপার, ইনফিনিটিভ ভার্ব কোত্থেকে এসেছিলো? কারণ আমি তো এখানে নন ফাইনাইট ভার্ব পড়াচ্ছি। তো আগের ক্লাসে আমি বলেছিলাম যে নন ফাইনাইট ভার্বের কিন্তু তিনটা ভাগ রয়েছে। এই যে হচ্ছে সেই তিনটা ভাগ, কেমন দেখো, ফাইনাইট, এটা হচ্ছে ইনফিনিটিভ, এটা হচ্ছে কি পার্টিসিপল, এটা হচ্ছে কি জেরান্ড। এই তিনটা কিন্তু আমাদের বলতে পারো ভাগ। কিসের ভাগ? নন ফাইনাইট ভার্বের ভাগ। ইনফিনিটিভ, পার্টিসিপল, জেরান্ড। তো কিছুক্ষণ আগেই বললাম টু প্লাস V1 ইনফিনিটিভ বলা হয় এটাকে। তো ইনফিনিটিভ দিয়ে কিন্তু আমি উদাহরণটা দিয়েছি, কেমন। এইবার তোমরা একটা জেনারেল জিনিস মনে রাখবা, সাধারণ জিনিসটা মনে রাখবা, যেহেতু নন ফাইনাইটেরও রূপের কোনো পরিবর্তন হয় না, তাহলে এর যে তিনটা ভাগ রয়েছে, এই যে তোমরা নিচে দেখতে পাচ্ছ, তো এই তিনটারও কি রূপের পরিবর্তন হবে? তো উত্তর কিন্তু একবারই আসা দরকার যে না। যেহেতু এর মেন যে আমাদের জায়গাটা নন ফাইনাইট ভার্ব, এরই যেহেতু রূপের পরিবর্তন হয় না, তাহলে এর পরবর্তী যে ভাগগুলো আছে, তো এরও কি হবে না, রূপের পরিবর্তন হবে না। বোঝা গিয়েছে? এই জায়গাটা কিন্তু মাথায় রাখতে লাগবে। এবার আমি তোমাদের কিন্তু সামনে ইনফিনিটিভ, পার্টিসিপল এবং জেরান্ড কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো, আর তোমরা দেখতে পারবে যে ইনফিনিটিভ কীরকমভাবে কাজ করে একটা বাক্যে। ঠিক আছে, ইনফিনিটিভ কী হিসেবে কাজ করে, পার্টিসিপল কী হিসেবে কাজ করে, জেরান্ড কী হিসেবে কাজ করে, এবং তোমাদের পার্টিসিপল আর জেরান্ড নিয়ে এক জায়গায় একটু সমস্যা হয়, তো সেই সমস্যাও কিন্তু পুরোপুরি আমি ক্লিয়ার করে দেব। চলো প্রথমে তাহলে আমি ইনফিনিটিভ নিয়ে আলোচনা করি। তো দেখো এগুলো কিন্তু নামেই ভার্ব, কি বললাম, নামেই কিন্তু ভার্ব, কাজে কিন্তু অন্য। এবার তোমরা বলবা কী ব্যাপার, কি এটা আবার ব্যাপার যে বলতেছে আবার নামে ভার্ব, কাজে আবার অন্য কিছু। তো দেখো জিনিসগুলো দেখো, একবারে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে ইনফিনিটিভ জিনিসটা আমি তোমাদের আগেই বললাম যে ইনফিনিটিভ মানেই হচ্ছে কি টু প্লাস ভার্ব। তো এখানে ভার্বের তোমরা লিখে রাখবা প্রেজেন্ট ফর্ম। কি ফর্ম? প্রেজেন্ট ফর্ম। ঠিক আছে, বা এটাকে V1 লিখতে পারো, যেটা তোমাদের সুবিধা হয়। টু এর পরে সবসময় কিন্তু কি বসে, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, এটা মনে রাখবা, এটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে,
আর টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসা মানেই সেটাকে আমরা বলবো হচ্ছে ইনফিনিটিভ। কি বলবো সেটাকে আমরা? ইনফিনিটিভ। আর ইনফিনিটিভ একটা বাক্যে কিসের মতন কাজ করে? নাউন, অ্যাডজেক্টিভ আর হচ্ছে কি অ্যাডভার্ব। এই জন্যই বললাম যে এগুলো হচ্ছে নামেই ভার্ব, কাজে কিন্তু অন্য কিছু। তো দেখো ইনফিনিটিভ হচ্ছে একটা নন ফাইনাইট ভার্বেরই অংশ। তা সত্ত্বেও দেখো এখানে বলা আছে কি যে ইনফিনিটিভ কিসের মতন কাজ করে? নাউন, অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বের মতন কাজ করে। নাউন মানে কোনো কিছুর নাম, অ্যাডজেক্টিভ মানে হচ্ছে নাম, নামের, তাই না, নামের বা সর্বনামের দোষ গুণ আকার আয়তন এগুলো বোঝায়। আর অ্যাডভার্ব হচ্ছে এমন একটা পার্টস অফ স্পিচ যা দিয়ে, এখানে আমি লিখেও দিই জিনিসটা, তোমাদের যেহেতু আমি অ্যাডভার্ব এখনো করিনি, এরপরে ক্লাসটা আমি অ্যাডভার্ব নিয়ে করাবো। হ্যাঁ, তো অ্যাডভার্ব হচ্ছে কি জিনিসটা? এটা কিন্তু বলতে পারো বাক্যে থাকা ভার্ব, ঠিক আছে, তারপরে হচ্ছে অ্যাডজেক্টিভ এবং অপর একটি অ্যাডভার্ব। কেমন? অপর একটি অ্যাডভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়। অ্যাডভার্ব হচ্ছে এমন একটা জিনিস, যেমন দেখো একবার তোমাদের বলে নিই আমি, অ্যাডজেক্টিভ কি করে? নাউন প্লাস হচ্ছে কি প্রোনাউন। নাউন আর প্রোনাউনের সম্বন্ধে অতিরিক্ত তথ্য দেয়, দোষ গুণ আকার আয়তন অবস্থা এগুলো বোঝায়। আর অ্যাডভার্ব দিয়ে কী করে? অ্যাডভার্ব দিয়ে হচ্ছে ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অপর একটি অ্যাডভার্ব সম্পর্কে আরও বাড়িয়ে কিছু তথ্য দেয়। ঠিক আছে, তো ইনফিনিটিভ কিন্তু এই তিন রকমভাবে বাক্যে কাজ করে। এবার তোমাদের সামনে উদাহরণ নিয়ে আসবো, উদাহরণ দিলে তোমরা একবারই বুঝতে পারবা। যেমন দেখো, টু ওয়াক ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ। তাহলে টু ওয়াক, দেখো এর জন্য কিন্তু ভার্ব বসলো কি ইজ। টু ওয়াক হাঁটা, হাঁটা সকালে হাঁটা ইজ এ গুড হ্যাবিট, একটি ভালো অভ্যেস, তাই তো? তো এই যে সকালে সকালে হাঁটা একটি ভালো অভ্যাস, তো এই যে আমাদের বাক্যটার মধ্যে দেখতে পাচ্ছি টু ওয়াক, এর মানে কিন্তু হাঁটা। তো হাঁটা হচ্ছে কিসের মতন কাজ করছে? নাউনের মতন কাজ করছে। কিসের মতন কাজ করছে বলো? নাউনের মতন কাজ করছে। এই জন্যই দেখো এরপরে কিন্তু ভার্ব বসেছে, কারণ আমি তোমাদের কিছুক্ষণ আগেই বলেছি যে সাবজেক্টের পরেই ভার্ব। আচ্ছা, V1টা লেখা ঠিক হবে না, এখানে শুধুমাত্র লিখে রাখছে যে ভার্ব। হ্যাঁ, তারপরে কি অবজেক্ট। এবার সাবজেক্ট জিনিসটা কি হয় বলো তো? সাবজেক্ট মানেই সেটা না কোনো নাউন, অথবা সেটা কোনো না কোনো কি প্রোনাউন। এই তো বিষয়, তাই কি না বলো? এগুলো একদম কমন জিনিস, একদম বেসিক জিনিস। তো এই যে টু ওয়াক, এটা কিন্তু এই বাক্যে নাউন হিসেবে কাজ করেছে। এই যে নাউনটা, এর জন্যই কিন্তু এখানে ইজ বসেছে। বোঝা গিয়েছে? আই হ্যাভ সামথিংস টু সেল। টু সেল, দেখো ইনফিনিটিভ বোঝার কৌশল কি? টু এর পরে V1, টু এর পরে V1, এই যে দেখো লিখে দেওয়া আছে। বোঝা গিয়েছে? বাক্য থেকে তোমরা এরকমভাবে কিন্তু ইনফিনিটিভ খুঁজে বের করতে পারো। তাহলে আমার কাছে বিক্রির মতো কিছু সামগ্রী রয়েছে, তাই তো? তো এখানে কোনো কিছুর কথা বলা আছে। এইবার কোনো বস্তুর কথা অবশ্যই, এবার বস্তু মানে কি? সেটা নাউন, প্রোনাউন, তাই কি তো? তো এবার এটা প্রোনাউন হিসেবে আছে আমাদের কাছে, প্রোনাউন। তো এর সম্বন্ধে বলেছে কে? টু সেল, বিক্রির মতো কিছু সামগ্রী। সামথিং মানে কিছু সামগ্রী, কোনো কিছুকে বোঝানো হয়। আমার কাছে কিছু জিনিস রয়েছে বিক্রির জন্য, তাই তো? বিক্রির মতো কিছু সামগ্রী রয়েছে, তাই না? তো বিক্রি করার জন্য যেহেতু সামগ্রী, তাহলে দেখো আলটিমেটলি কিন্তু এই প্রোনাউনটা, আমি ধরলাম এটা প্রোনাউন, তো প্রোনাউনটার সম্বন্ধে কিন্তু অতিরিক্ত তথ্য দিল কে? আমাদের টু সেল। তাহলে দ্রব্যটা, বস্তুটা সম্বন্ধে কি বলা আছে? যেটা বিক্রির মতো কিন্তু একটা দ্রব্য বা সামগ্রী। তো এটা প্রোনাউন সম্বন্ধে বললো, কোনো কিছু সম্বন্ধে বললো, তাই তো? তো সেই জন্য এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো হচ্ছে আমরা এই ইনফিনিটিভটা, এটা অবশ্যই ইনফিনিটিভ, তবে এটা ইনফিনিটিভ কাজ করেছে কিসের মতন? অ্যাডজেক্টিভের মতন কাজ করেছে। এরপরে আই অ্যাম রেডি টু গো নাও। আই অ্যাম রেডি, আমি যাওয়ার জন্য প্রস্তুত, আমি যেতে প্রস্তুত, আমি যেতে প্রস্তুত। রেডি কি একটা অ্যাডজেক্টিভ। তাহলে রেডি মানে প্রস্তুতিটা কীরকম প্রস্তুতি, বা আমি কীরকম প্রস্তুত হয়েছি বা রেডি হয়েছি, সেটা হচ্ছে কি যাওয়ার, একদম যাওয়ার জন্য পুরোপুরি রেডি। তাহলে অ্যাডজেক্টিভ সম্বন্ধে অতিরিক্ত তথ্য যে দেয় সে হচ্ছে কি? অ্যাডজেক্টিভ সম্বন্ধে অতিরিক্ত তথ্য দিলে সে কি? অ্যাডভার্ব। তো এখানে কিন্তু টু গোটা আমাদের অ্যাডভার্ব হিসেবে ইউজ হয়েছে। টু ওয়াক ইনফিনিটিভ, টু সেল ইনফিনিটিভ,
টু গো ইনফিনিটিভ। তবে এগুলোর প্রয়োগ হিসাবে প্রথম বাক্যে এটা নাউন, দ্বিতীয় বাক্যে এটা অ্যাডজেক্টিভ, তৃতীয় বাক্যে হচ্ছে এটা অ্যাডভার্ব। আশা করি তোমাদের জিনিসটা পুরোপুরি ক্লিয়ার হয়েছে। যদি ক্লিয়ার না হয় ভিডিওটা একটুখানি তোমরা আবার প্রথম দিকে নিয়ে যাও, আরেকবার দেখো, দেখবা পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে গিয়েছে। এরপরে পার্টিসিপল। পার্টিসিপল জিনিসটা কি? এটা কিন্তু ভার্বের সঙ্গে, প্রথমটা কি ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে পার্টিসিপল তৈরি করা হয়। আবার অনেক সময় কি ভার্বের সঙ্গে ইডি, ডি, টি, ইএন আর হচ্ছে কি এন, এগুলো যুক্ত করেও কিন্তু পার্টিসিপল দুইভাবে তৈরি করা যায়। বোঝা গিয়েছে? আর পার্টিসিপল একটা বাক্যে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে কোনো সময়, আবার কোনো সময় ভার্ব টেন্স, মানে টেন্সে যে আমরা ভার্বের রূপগুলো ব্যবহার করি সেই রূপ হিসেবেও কিন্তু এগুলো বাক্যে ব্যবহার হয় বা এগুলো হিসেবে কাজ করে। অ্যাডজেক্টিভ আর হচ্ছে টেন্সের যে ভার্ব সেই হিসেবে কাজ করে। এইবার তোমরা বলতে পারো যে এখানে একবার ভার্বের সঙ্গে আইএনজি, একবার ডি, টি, ইএন, এই জিনিসটা কি? তো দেখো এই জিনিসটা ভাগ করে দিয়েছি তোমাদের একটা জিনিস বোঝানোর জন্য, যে পার্টিসিপলকে আমি দুই ভাগে ভাগ করেছি কিন্তু মেনলি, ঠিক আছে? আরও ভাগ রয়েছে, আমি দুটোতে তোমাদের আলোচনা করছি। প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপলে কিন্তু এই নিয়মটা কাজে লাগে ভার্বের সঙ্গে আইএনজি, ঠিক আছে? আর পাস্ট পার্টিসিপল হচ্ছে দেখো গঠনটা ভার্বের সঙ্গে ইডি, ডি, টি, ইএন, তাই না, এন। আমরা যে বলি না ভি3 বলি, কি বলি না, ওটাই তো পাস্ট পার্টিসিপল, পিপি ফর্ম, ওই জিনিসটা হচ্ছে এটা। বোঝা গিয়েছে? তো প্রেজেন্ট পার্টিসিপল দুটো ভাগ আমি আলোচনা করেছি এখানে মেনলি। প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের সঙ্গে আইএনজি, পাস্ট পার্টিসিপল ভার্বের সঙ্গে ইডি, ডি, টি, ইএন, এন। বোঝা গিয়েছে? এবার দেখো, ইট ওয়াজ অ্যান অ্যামেজিং মুভি। অ্যামেজিং, দেখো ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে এবং কী হিসেবে কাজ করছে দেখো। মুভি কি একটা নাউন, মুভি কি একটা বলো, অবশ্যই নাউন। তো মুভিটা কেমন? অ্যামেজিং। তো এখানে নাউন সম্বন্ধে যে তথ্য দিল, নাউন সম্বন্ধে তথ্য দেওয়া মানে কি সে কী হিসেবে কাজ করবে? অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে, তাই কিনা বল? আমি আগের ক্লাসে তোমাদের বুঝিয়েছি এগুলো আমি। তো এই যে অ্যামেজিং আইএনজি যুক্ত, এটা কিন্তু আমাদের অবশ্যই কি পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। তবে এটা কাজ করছে কি হিসাবে? নাউন সম্বন্ধে যেহেতু অতিরিক্ত তথ্য দিচ্ছে, ওই জন্য কিন্তু এটাকে আমরা কী বলবো? এটাকে বলবো হচ্ছে আমরা অ্যাডজেক্টিভ। হি ইজ কুকিং চিকেন। তো এটা কিন্তু আমাদের টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কিন্তু এখানে হিসেবে কাজ করেছে। সাবজেক্ট অ্যামিজা, ভার্বের সঙ্গে আইএনজি, অবজেক্ট। হি ইজ কুকিং চিকেন, সে হচ্ছে চিকেন মনে করো যে রান্না করছে, তো এটা কিন্তু টেন্সের যে ভার্বের রূপ সেই হিসেবে কিন্তু এটা ব্যবহার হয়েছে। এরপরে কি পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল কি দেখো, আই হ্যাভ সিন হিম, আমি তাকে দেখেছি। এটা আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন। সাবজেক্টের পরে হ্যাভ হ্যাজ, ভার্বের থার্ড ফর্ম, তারপরে অবজেক্ট। এটা আমাদের টেন্সের অ্যাকর্ডিং ইউজ হয়েছে, ঠিক আছে? এক কথায় বলতে গেলে কিন্তু বারংবার বলছি আমি যে পাস্ট পার্টিসিপল মানে ভার্বের যে ভি3 ফর্ম, সেটা একদমই সহজ জিনিস। আই শ্যাল হ্যাভ প্লেইড, দেখো প্লেইড কিন্তু ইউজ হয়েছে এখানে, ঠিক আছে? প্লেইড ক্রিকেট, যে আমি ক্রিকেট খেলিয়া থাকি, বা এখনও ক্রিকেট খেলা আমার হয়নি, তো এখানে ফিউচারের কথা বলা আছে, ফিউচারে সম্পূর্ণ হবে। তো এটাও কিন্তু আমাদের ভি3 ফর্ম ইউজ করা আছে, এটাও কিন্তু টেন্সের অ্যাকর্ডিং আমি এখানে ব্যবহার করেছি। বোঝা গিয়েছে? এইবার আমাদের কিন্তু পার্টিসিপলটা হয়ে গেল। পার্টিসিপল মেনলি আমি দুটো ভাগে আলোচনা করলাম এখানে, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল মানে হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি, আর পাস্ট পার্টিসিপল মানে হচ্ছে ভার্বের সঙ্গে কোনো সময় ডি, কোনো সময় ইএন, কোনো সময় ইডি, কোনো সময় এন, কোনো সময় টি, তাই না? যেরকমটা আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম তৈরি করি সেরকম। বোঝা গিয়েছে? অবশ্যই জিনিসগুলো কিন্তু ভালো করে দেখবা, এগুলো কিন্তু খুবই কাজে লাগবে। এইবার তোমাদের মনে হতে পারে যে এখানে কুকিং আছে, এখানে সিন আছে, প্লেট আছে, এগুলো হচ্ছে রূপের পরিবর্তন হয়তো হওয়া সম্ভব। তো এখানে কিন্তু রূপের পরিবর্তন হওয়া সম্ভব না। যখনই কন্টিনিউয়াস কথা আসে তখন কিন্তু আমরা এই ভার্বের সঙ্গে আইএনজি কথাটা ইউজ করি, ঠিক আছে? আর দেখবা প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, প্রত্যেক জায়গায় দেখবা ভার্বের সঙ্গে আইএনজি, এর কিন্তু রূপের পরিবর্তন হয়নি। প্রেজেন্ট বলো, পাস্ট বলো, ফিউচার বলো, ঠিক আছে? মোট কিন্তু 6টা টেন্সে এই আইএনজি ফর্মটা আমরা দেখতে পারি। বোঝা গিয়েছে? সেমভাবে প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট আর ফিউচার পারফেক্ট, এই 3টা টেন্সে কিন্তু অবশ্যই আমরা সবসময় ভার্বের কি ভি3 ফর্ম লক্ষ্য করি, প্রেজেন্ট হোক, পাস্ট হোক কিংবা ফিউচার হোক। তো এই জন্য কিন্তু এই রূপেরও কিন্তু কী হচ্ছে না, পরিবর্তন হচ্ছে না। লাস্ট আজকে দেখো কি আমাদের জেরান্ড। জেরান্ড জিনিসটা কি? তো জেরান্ড জিনিসটা দেখো,
এটাও কিন্তু ভার্বের সঙ্গে আইএনজি। তো তোমরা অবশ্যই কনফিউজড হবে না, কারণ আমরা দেখলাম যে প্রেজেন্ট যে পার্টিসিপল সেখানেও আইএনজি ছিল, এখানেও আইএনজি, তবে অবশ্যই এর মধ্যে ডিফারেন্স আছে। দেখো জেরান্ড হচ্ছে কি নাউন হিসেবে কাজ করে, আর আমরা কিছুক্ষণ আগেই দেখলাম কি, যেমন দেখো এই যে কোথায় গেল প্রেজেন্ট পার্টিসিপল, দেখো ভার্বের সঙ্গে কিন্তু আইএনজি, লক্ষ্য করো ভার্বের সঙ্গে আইএনজি, এখানেও কি ভার্বের সঙ্গে আইএনজি। তবে তফাৎ কি, তফাৎ দেখো জেরান্ড হচ্ছে কি নাউন হিসেবে কাজ করে, আর প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে কি অ্যাডজেক্টিভ, আর হচ্ছে কি টেন্সের যে ভার্ব সেই হিসেবে কাজ করে। তো এইবার কিন্তু আশা করি তোমাদের কোনো ডাউট থাকবে না যে প্রেজেন্ট পার্টিসিপল আর জেরান্ডের গঠনটা সেম হলেও এদের কিন্তু কাজ যেটা সেটা কিন্তু আলাদা আলাদা। প্রেজেন্ট পার্টিসিপল হলে সেটা কাজ হবে কি হিসেবে, সেটা কাজ হবে হচ্ছে বাক্যের অ্যাডজেক্টিভ এবং হচ্ছে কি টেন্সের যে ভার্বের ফর্মগুলো হয় সেই হিসেবে। আর জেরান্ড এটারও যেটা ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়, তবে এটা বা জেরান্ডটা কাজ করে কি হিসেবে, নাউন হিসেবে। কেমন বাক্য দেখো একবারে জিনিসটা বুঝে যাবে। স্মোকিং ইজ ব্যাড ফর হেলথ। স্মোকিং ধূমপান স্বাস্থ্যের জন্য কি খারাপ, ক্ষতিকর। তাহলে স্মোকিংটা কিন্তু আমাদের পুরোপুরি একটা নাউন হিসেবে কাজ করছে, এই জন্য লক্ষ্য করে দেখো এরপরে কিন্তু ভার্ব বসেছে, সাবজেক্ট আর হচ্ছে কি ভার্ব। ধূমপান স্বাস্থ্যের জন্য কি খারাপ বা ক্ষতিকর, তাই তো। তো এখানে কিন্তু স্মোকিং হচ্ছে আমাদের নাউন, আর এখানে ইজ হচ্ছে তার জন্য ভার্ব বসেছে। দেখো স্মোক হচ্ছে ভার্ব, স্মোক হচ্ছে ভার্ব, এর সঙ্গে আইএনজি যুক্ত করা হয়েছে। তো যে বলা আছে এই যে ভার্ব ভার্ব আইএনজি আইএনজি, বোঝা গিয়েছে। এরপরে গেটিং আপ আর্লি ইজ এ গুড হ্যাবিট। সকালে তাড়াতাড়ি ওঠা একটি ভালো অভ্যাস। তো দেখো গেট তার সঙ্গে কিন্তু ওখানে আইএনজি যুক্ত হয়েছে, গেটিং, তাই তো। তো গেটিং আপ সকালে ওঠা, তাই না, সকালে তাড়াতাড়ি ওঠা, সকালে ওঠা, তাই না। তো গেটিং আপ আর্লি, তো তাড়াতাড়ি ওঠা, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা বা তাড়াতাড়ি সকালে ঘুম থেকে ওঠা কি স্বাস্থ্যের জন্য ভালো, তাই না। তো এখানে গেটিংটাও কিন্তু আমাদের কি ভার্বের সঙ্গে আইএনজি, আর এটাও কিন্তু আমাদের কি হিসেবে কাজ করেছে, নাউন হিসেবে কাজ করেছে। দেখো ঠিক এরপরেই কিন্তু সাবজেক্ট আমাদের, মানে গেটিং আপটা যে সাবজেক্ট আছে এরপরে কিন্তু আমাদের কি আছে, ভার্ব কিন্তু এখানে ইউজ করা হয়েছে, বোঝা গিয়েছে। তো এই কিন্তু মোটামুটি তোমাদের সঙ্গে আমি আলোচনা করলাম নন ফাইনাইট ভার্ব নিয়ে। নন ফাইনাইটের ভার্বের যে আমাদের তিনটা যে আমি তোমাদের ভাগগুলো করালাম, যেগুলো হচ্ছে কি কি, যেটা হচ্ছে আমাদের ইনফিনিটিভ, পার্টিসিপল আর হচ্ছে কি জেরান্ড নিয়ে আলোচনা করলাম, ঠিক আছে। এটার ফরমেশন, এই তিনটারই ফরমেশন, এবং ইনফিনিটিভ কী হিসেবে বাক্যে কাজ করে, পার্টিসিপল বাক্যে কী হিসেবে কাজ করে, এবং জেরান্ড বাক্যে কী হিসেবে কাজ করে, এবং বাক্যের মাধ্যমে তোমাদের সমস্ত কিছু কিন্তু আমি দেখিয়ে দিলাম, বুঝিয়ে দিলাম। আশা করি তোমাদের কোনো রকম ডাউট আর এই নন ফাইনাইট ভার্ব নিয়ে থাকবে না। তাহলে ক্লাসটা আমি এখানেই আজকে সমাপ্ত করছি, আর তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। যদি তোমাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। তাহলে ক্লাসটি আজকের আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ক্লাসে।